দিদি ভাই, সেই সকাল থেকে কেন জানি না তুই আমার সাথে আছিস। সকাল গড়িয়ে বিকেল হতে চললো, খাওয়া দাওয়া গোসল বাদ দিয়ে তুই আমার এখানে পড়ে আছিস। তোর মা তো অনেক রাগ করবে দিদি ভাই, আর তোকে তো আমি ভালো মন্দ খেতেও দিতে পারি না। তাহলে তুই কেন আমার সাথে এত সময় থাকিস? এই যে বলে না তুমি দিদিমা, আমি তোমার এখানে ভালো মন্দ খাওয়ার আশায় থাকি না গো দিদিমা। তোমার সাথে থাকতে আমার খুব ভালো লাগে। তুমি কত সুন্দর সুন্দর গল্প শোনাও আমাকে, আবার মাঝে মাঝে তোমার বাগানের কলাও খাওয়াও। তুমি খুব ভালো গো দিদিমা, তুমি আমায় কত আদর করো। হয়েছে হয়েছে, তুইও খুব ভালো দিদি ভাই। এখন তুই বাড়িতে যা, নইলে তোর বাবা মা ভীষণ রাগ করবে। আচ্ছা দিদিমা, আমি তবে আর যাই। তুমি সাবধানে থাকো দিদিমা। বৃদ্ধা মিনুটুনটুনির সাথে কথা বলে টুকি বাড়ি ফিরে আসে। মা, ও মা, বাবা কি বাড়ি ফিরেছে? না রে মা, তোর বাবা এখনো বাড়ি ফেরেনি। আর তুই বুড়ি মায়ের বাড়ি থেকে এসে এমন চুপ হয়ে গেলি কেন? কি হয়েছে বল আমাকে। আচ্ছা মা, বুড়িমা আমাকে বললো আমি বুড়ি মায়ের সাথে অনেক সময় থাকতে বলে তুমি নাকি আমার উপর রাগ করবে। আচ্ছা মা, তুমি বললে তো বুড়ি মায়ের তো কেউ নেই, সারাদিন একা একা বসে থাকে। তাই তো আমি বুড়ি মায়ের সাথে গল্প করে সময় কাটাই, যাতে করে বুড়ি মায়ের ভালো লাগে। মা, তুমি কি রাগ করো? না রে মা, রাগ করবো কেন? বুড়ি মায়ের তো কেউ নেই। আর তুই যে বুড়ি মাকে এত ভালোবাসিস, এত খেয়াল রাখিস, এটাই তো অনেক রে মা। টুনটুন, মা টুনটুন, বাইরে আয় তোরা। দেখ, তোদের জন্য আমি কত কি নিয়ে এসেছি। বাবা, তুমি চলে এসেছো? মা, দেখো দেখো, বাবা কত বাজার করে এনেছে। কি ব্যাপার গো, আজ এত কিছু বাজার করে এনেছো যে? হ্যাঁ গো টুনি, আজ কাজ করে একটু বেশি টাকা পেয়েছিলাম, তাই ভাবলাম একটু বেশি করে বাজার করে নিয়ে যাই। মা দেখো দেখো, বাবা দুধ নিয়ে এসেছে। মা, আজকে তবে তুমি রুটি বানাবে। আমি দুধ আর কলা দিয়ে রুটি খাবো মা, আমার খুব ভালো লাগে রুটি খেতে। কিন্তু মা, আমার কাছে যা টাকা ছিল আমি তা দিয়েই এসব কিনেছি, আর আমার কাছে তো এখন টাকাও নেই। আমি কলা এখন কোথায় পাবো বল? বাবা, তুমি কোনো চিন্তা করো না, বুড়িমা আমাকে রোজ কলা খেতে দেয়। আমি শুনেছি বুড়ি মায়ের নাকি উত্তরের জঙ্গলে কলা বাগান আছে। আমি বুড়ি মায়ের কাছ থেকে দৌড়ে কলা নিয়ে আসি। আমি কলা চাইলে বুড়িমা নিশ্চয়ই আমাকে কলা দেবে। এসব কথা বলে টুনটুন বৃদ্ধা বুড়িমায়ের কাছে কলা চাইতে যায়। বুড়িমা, বুড়িমা, আমাকে কিছু কলা দেবে গো? তুই কলা নিবি দিদি ভাই, কিন্তু ঘরে যে এখন কলা নেই। চল, আজ তবে তোকে নিয়ে কলা বাগানেই যাই। সত্যি বলছো বুড়িমা? তুমি আমাকে নিয়ে তোমার কলা বাগানে যাবে? রে দিদি ভাই, সত্যি, চল তবে। কলা বাগানে যাওয়ার কথা শুনে টুনটুন ভীষণ খুশি হয়, আর অনেক আনন্দের সাথে বৃদ্ধা মিনু টুনটুনির কলা বাগানে যায়। সেখানে গিয়ে তো টুনটুন ভীষণ অবাক হয়ে যায়, কেননা কলা বাগানের কলা গাছে কলা ছাড়াও আরো 3 রকমের ফল ধরা ছিল: আম, জাম আর ড্রাগন ফল। আচ্ছা বুড়িমা, তুমি তো আমাকে কলা বাগানের অনেক গল্প শুনিয়েছো, কিন্তু এই কলা গাছের 3 ফলের কথা তো আমাকে কখনো বলনি। টুনটুনের এমন কথা শুনে বৃদ্ধা মিনু টুনটুনি হাসতে থাকে। দিদি ভাই, এত কথা না বলে কলা বাগানে আম, জাম, ড্রাগন ফল ছাড়াও কলা ধরা আছে। তুই বরং তোর যত ইচ্ছে কলা ছিঁড়ে নে। এরপর টুনটুন মিনু টুনটুনির কথা মতো কলা গাছ থেকে কলা ছিঁড়ে নেয়। এত চিন্তিত হওয়ার কিছু নেই রে দিদি ভাই, তুই বরং আজকে কলা নিয়ে বাড়ি যা। কাল যখন আসবি তখন তোকে এই কলা গাছের 3 ফলের ব্যাপারে রহস্য সব খুলে বলবো। এরপর টুনটুন বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালবেলা টুনটুনের বাবা কাজে চলে যায়, আর টুনটুন উড়ে উড়ে মিনু টুনটুনির কাছে যায় 3 ফলের রহস্যের কথা জানার জন্য।
কিন্তু হঠাৎ টুনটুনের বাবা টোনা রোড অ্যাক্সিডেন্ট করে। এ কি টোনা, তোমার এই অবস্থা কি করে হলো? হে ঈশ্বর, এখন আমাদের কি হবে? সংসারই বা কি করে চলবে? গো টুনি, কিভাবে যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল বুঝতেও পারলাম না। এখন যে কিভাবে কাজে যাব? আমি তো কাজেও যেতে পারবো না। সংসার চালানোটা খুবই কষ্টের হয়ে গেল। এসব বলতে বলতে টুনি টোনাকে বিছানায় শুইয়ে দেয়। আর এদিকে বুড়িমা, বুড়িমা, কোথায় তুমি? ও বুড়িমা, কে রে দিদি ভাই, তুই আজ এত সকাল সকাল যে? জানো বুড়িমা, আমি রাতে একটুও ঘুমাতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল আমি কখন তোমার কাছে এসে কলা গাছের 3 ফলের রহস্য জানবো। বলো না গো বুড়িমা, আমাকে ওই গল্পটা শোনাও না। কলা গাছে কি করে 3 ফল হলো? আচ্ছা আচ্ছা বাছা, এত অস্থির হোস না। তবে শোন, অনেক দিন আগের কথা। রূপপুর জঙ্গলে এক জাদুকর রাজা ছিল। সেই রাজার একমাত্র রানী ছিলাম আমি। কিন্তু ওই রাজা আমাকে ভুল বুঝে বনবাসে পাঠিয়ে দেয়। কিন্তু জাদুকর রাজা আমাকে মনে মনে অনেক ভালোবাসতেন। তাই জাদুকর রাজা আমাকে ওই বনবাসে একটি কলা বাগান উপহার দেন, যেন আমার খাওয়া দাওয়ার কোনো কষ্ট না হয়। আর দিদি ভাই, তুই জানিস এই কলা গাছগুলো জাদুর কলা গাছ, কোনো সাধারণ কলা গাছ নয়। আর এই কলা গাছের যদি কোনো একটি ফল অসুস্থ রোগীকে খাওয়ানো হয়, তাহলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর এই কলা গাছে 3 ফল দেওয়ার কারসাজি ওই রাজাই করেছে। বুঝলি দিদি ভাই? এরপর বৃদ্ধা মিনুটুনটুনি খুশি হয়ে টুনটুনকে কিছু ফল পেড়ে দেয়। আর ফলগুলো নিয়ে টুনটুন খুশি হয়ে বাড়ি ফিরে আসে। আর বাড়িতে ফেরার পর টুনটুন দেখতে পায় তার বাবা বিছানায় শুয়ে আছে। এ কি বাবা, তোমার কি হয়েছে? তুমি এভাবে শুয়ে আছো কেন বাবা? এরপর টুনটুনের মা টুনি টুনটুনকে সবকিছু খুলে বলে। সব শুনে টুনটুন ভীষণ কষ্ট পায় আর মনে মনে ভাবে, বুড়িমা তো আমাকে অনেকগুলো ফল দিয়েছে। আর বুড়িমা তো বলেছে এগুলো জাদুই ফল। এই ফল কোনো অসুস্থ রোগীকে খাওয়ালে নাকি রোগী সুস্থ হয়ে যাবে। এসব ভেবে টুনটুন ঝুড়ি থেকে একটা আম নিয়ে তার বাবাকে খাইয়ে দেয়। তখনই ঘটলো এক অদ্ভুত ঘটনা। আম খাওয়ার সঙ্গে সঙ্গে টোনা একদম সুস্থ হয়ে যায়। এসব দেখে টুনটুন আর টুনটুনের মা ভীষণ খুশি হয়। তারপর সবকিছু আবারও ঠিক হয়ে যায়। এরপর থেকে টুনটুন তার বাবা মাকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। টুনি তো ভীষণ অসুস্থ, বাড়িতে গিয়ে ছানাদের জন্য আমাকে রান্না করতে হবে। আরে আরে, ছানারা তো আমাকে আজকে বিরিয়ানি নিয়ে আসতে বলেছিল। যাই যাই, এক্ষুনি আমি বরং বাড়িতে ফিরে যাই। খালি হাতে বাড়িতে ফিরলে ছানারা যে আবার মন খারাপ করবে। টোনা দাদা, আমাকে 6 প্যাকেট বিরিয়ানি দাও তো, আমার ছানারা যে বিরিয়ানি খেতে চেয়েছে। ফিরে টোনা, বলছি কি, টুনি নাকি আবার আরেকটা ডিম দিয়েছে। তোর তো 6টা কন্যা, এবারও যদি একটা কন্যা সন্তান হয় তবে কিন্তু বনে তোর আর কোনো মান সম্মান কিছু থাকবে না রে। তাই আমি বলছি কি, শোন, তুই বরং টুনি সহ তোর সেই ছানাগুলোকেও বাড়ি থেকে বের করে দে। এতে কিন্তু তোরই ভালো হবে। তাছাড়া শোন, তোর 6টা মেয়েকে বিয়ে দিতে না অনেক টাকা লাগবে। তুমি একদম চুপ করো তো দাদা, এসব শয়তানি বুদ্ধি কিন্তু একদম ভালো নয়। এসব কথা আমাকে আর কখনোই বলবে না। আর শোনো, সৃষ্টিকর্তা আমাকে অনেক ভালোবাসেন, তাই তো আমাকে ভালোবেসে এমন কন্যা সন্তান দিয়েছে। বেশি কথা না বলে এখন বিরিয়ানি দাও। তো তা আর কিছু না বলে টোনাকে বিরিয়ানি দেয়। টোনা সেই বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে আসে। বাবা, ও বাবা, তুমি আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছো? দাও দাও বাবা, দাও আমাদেরকে বিরিয়ানি দাও, আমরা বিরিয়ানি খাবো। হ্যাঁ রে, তোদের মা কোথায়? তোদের মাকে তো দেখতেই পাচ্ছি না।
জানো তো বাবা, ডিম ফুটে আমাদের একটা বোন হয়েছে, আর মা তার জন্য ডিমটাকে নিয়ে অনেক কান্নাকাটি করছে আর বলছে তুমি নাকি মাকে অনেক বকবে। কিন্তু আমরা মাকে বলেছি, মা বাবা তো অনেক ভালো, বাবা তোমাকে বকবে না। তুমি এখন মায়ের কাছে যাও বাবা, আর মাকে গিয়ে তুমি একটু বোঝাও। একে কি টুনি, তুমি কি না এখনো কাঁদছো? আর কেঁদো না, টুকি আমাকে সবটা বলেছে। আমি কিন্তু একদমই মন খারাপ করিনি। সৃষ্টিকর্তা তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাত সাতটা সন্তানের বাবা মা করার জন্য। টোনা, টোনা, তুমি যে অনেক ভালো টোনা, তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমি অনেক খুশি টোনা। অনেক হয়েছে, এবার চলো তো চলো, আমাকে তুমি খেতে দেবে, আমার যে অনেক ক্ষুধা লেগেছে। এইভাবে কেটে যায় আরো বেশ কিছুদিন। টোনা আর টুনি তাদের 7 কন্যাকে নিয়ে সুখে শান্তিতেই বসবাস করছিল। একদিন টোনা একটা গাছের নিচে দাঁড়ায় আর অনেকগুলো টাকা হিসাব করতে থাকে। অনেকদিনই তো হলো আমি টুনিকে কোনো কিছু উপহার দেই না, আজকে বরং এই টাকাগুলো নিয়ে আমি টুনিকে একটা গয়না উপহার দেব। এরপর টোনা উড়ে শ্যাকরার দোকানে যায় আর অনেক সুন্দর একটা গহনা কিনে টোনা উঠতে থাকে। আর উঠতে উঠতে বলে, আজকে টুনি এই গহনাটা পেয়ে অনেক খুশি হবে। একদিন আমি এই গহনাটা টুনিকে পরিয়ে ঘুরতে নিয়ে যাব। সৃষ্টিকর্তা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুখ দেওয়ার জন্য। আরে রে কবুতর, তোর তো দেখছি লটারি লেগে গেল রে, সোনার গহনা, তাও কিনা আবার ওই টোনার ঘরে। আজ তো তবে অনেক মজা হবে। যাই যাই, আমি বরং যজ্ঞকে গিয়ে সবটা বলে আসি। এরপর কবুতর উড়ে যজ্ঞর কাছে আসে আর যজ্ঞকে সব কথা খুলে বলে। কি, তুই সত্যি বলছিস ওটা কিনা সোনার গহনা ছিল? তাহলে তো বেশ হয়। কবুতর রে, আর দেরি করা যাবে না, আজ রাতেই ওই সোনার গহনা চুরি করতে হবে। তুই রেডি থাকিস কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিও তবে রেডি থাকবো। টোনা, ও টোনা, দেখো না গো আমাকে কেমন লাগছে। তোমাকে অনেক সুন্দর লাগছে গো টুনি, একদম প্রথম দিনের মতো। তোমাকে দেখে তো একদমই মনে হচ্ছে না যে তুমি 7 ছানার মা। এক পর্যায়ে টোনা আর টুনি আলমারিতে গহনা রেখে ঘুমিয়ে পড়ে। এদিকে যজ্ঞ আর কবুতর টোনা আর টুনির ঘরে প্রবেশ করে আর তারা দুজন মিলে সেই গহনাটি খুঁজতে থাকে। এই যজ্ঞ, এই অন্ধকারে তো গহনা টহনা কোনো কিছুই দেখতে পাচ্ছি না রে, গহনা আবার কোথায় রেখেছে বলতো? কি করে খুঁজবো? ঘরের আলোটা কি জ্বালিয়ে দেবো নাকি একটু বলতো? হ্যাঁ রে, তুই বরং তাই দে। টোনা আর টুনি তো গভীর ঘুমে আচ্ছন্ন, ওরা এসবের কোনো কিছু বুঝতে পারবে না। এরপর কবুতর ঘরের আলো জ্বালিয়ে দেয় আর সাথে সাথে টোনা আর টুনির ঘুম ভেঙে যায়। কে কি, কবুতর আর যজ্ঞ, তোরা তোরা আবার আমার ঘরে কি করছিস? আর তাছাড়া তোরা এখানে কেন এসেছিস বল? নিশ্চয়ই তোরা আমার গহনা চুরি করার জন্য এসেছিস, তাই তো? হ্যাঁ রে টোনা, আমি তো তোর স্ত্রীর গহনা চুরি করার জন্য এখানে এসেছি। সত্যি করে বলতো, তুই তোর স্ত্রীর গহনাগুলো কোথায় রেখেছিস? বলবো না, আমাদেরকে এসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা সত্যিটা কিছুতেই বলবো না, আমরা তোমাদের নামে পুলিশকে বিচার দেব। পুলিশকে বিচার দেওয়ার আগে তোরা এই পৃথিবী ছেড়ে চলে যাবি। এই যজ্ঞ, ছুরি চালা ওদের পেটে। যজ্ঞ আর কবুতর ছুরি দিয়ে টোনা আর টুনিকে আঘাত করে। এভাবেই টোনা আর টুনি মারা যায় আর যজ্ঞ আর কবুতর দুজনে মিলে অনেক খোঁজাখুঁজি করে গহনা সহ টাকা পয়সা সবকিছু নিয়ে যায়। 7 ছানা এসবের কোনো কিছুই বোঝে না। পরের দিন সকালবেলা 7 ছানা তাদের বাবা মার মৃতদেহের পাশে বসে কান্না করতে থাকে। বাবা, ও বাবা, মা, ও মা, তোমরা ওঠো, ওঠো বাবা, মা। কে কে তোমাদেরকে আমাদের কাছ থেকে কিনে নিল বলো তো? ওঠো বাবা, মা, ওঠো তোমরা। বাবা, ও বাবা, মা, টাকা আমাদের থেকে, এভাবে আমাদেরকে এতিম করে চলে যেও না তোমরা, যেও না। 7 ছানা অনেক কান্নাকাটি করে। এরপর ওরা ওদের বাবা মায়ের সৎকার করায়। হ্যাঁ রে, ঘরে তো কোনো খাবার দাবার কিছু নেই, টাকা পয়সাও নেই। বাবা মাকে মেরে কে যেন সবকিছু লুট করে নিয়ে গেছে। ছোটর যে অনেক ক্ষুধা পেয়েছে, এবার ওকে কি খাওয়াবো রে? বোন রে, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে, চল চল সবাই মিলে মাসের কাছ থেকে খাবার নিয়ে আসি, চল। চোরের দল, আমাদের ঘরে কিনা চুরি করা, আজ তো আমরা তোদেরকে পুলিশের হাতে তুলে দেবো। এই এই চুপ কর চুপ কর, যত বড় মুখ নয় তত বড় কথা। তোদের বাবা মা তো এইসব কথা বলেই আমাদের হাতে প্রাণ দিয়েছে, আর আজ তো তোরা 7টাই মরবি।
কি বললে? তোমরা আমার বাবা মাকে মেরেছ? শয়তান প্যাজি কোথাকার! দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি মজা। এই এই, তোরা লাঠি নিয়ে আয় এখানে, আর এদেরকে জোরে জোরে মার। 7 ছানা মিলে যজ্ঞ আর কবুতরকে অনেক মারে। তারপর ওদের দুজনকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর থেকে 7 ছানা খুব সুখে শান্তিতেই বসবাস করতে থাকে। এরপর 7 ছানা মিলে টিয়ের কাছে যায় আর কিছু খাবার চায়। কি কি বললি তোরা? আমি কিনা তোদেরকে খাবার দেব? আমার বয়ে গেছে, চল ভাগ এখান থেকে, ভিখারির বাচ্চা কোথাকার। টিয়ে 7 ছানাকে তাড়িয়ে দেয়। এরপর 7 ছানা ঘুরে ঘুরে সবার কাছে খাবার চায়, কিন্তু কেউই 7 ছানাকে কোনো খাবার দেয় না। এক পর্যায়ে 7 ছানা একটি গাছের নিচে দাঁড়ায় আর তারা অনেক কানাকাটি করে। সৃষ্টিকর্তা, ও সৃষ্টিকর্তা, তুমি আমাদের সাথে কেন এমনটা করলে? আমাদেরকেও নিয়ে যেতে পারতে। কি ব্যাপার কি 7 ছানা, তোমরা এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? বলো বলো আমাকে। আমি হচ্ছি পরী, আমি তোমাদেরকে সাহায্য করব। ও, এই ব্যাপার। আহারে, তোমাদের দুঃখের কথা শুনে আমার অনেক খারাপ লাগলো। আমি তোমাদের সাহায্য করব আর তোমাদেরকে সব ফিরিয়ে দেব। এরপর পরি জাদু করে 7 ছানাকে অনেক টাকা পয়সা আর একটা ঘর দেয়। এরপর পরি সেখান থেকে উড়ে চলে যায়। পরির দেওয়া টাকা দিয়ে 7 ছানা অনেক সুখে শান্তিতেই থাকতে লাগে। এক রাতে যজ্ঞ আর কবুতর 7 ছানার ঘরে চুরি করতে আসে আর তারা দুজন ধরাও পড়ে যায়। মারে, তোর মা মারা যাওয়ার সময় এই গরুটা তোর বিয়ের যৌতুক হিসেবে দিতে বলেছিল, তাই আমি তোর মায়ের কিছু গয়না আর এই গরুটা তোর যৌতুক হিসেবে দিলাম। তোকে আমি আশীর্বাদ করে দিলাম রে মা, স্বামী সন্তান নিয়ে অনেক সুখে শান্তিতে সংসার করিস। বাবা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না বাবা। আমি চলে গেলে তোমাকে কে রান্না করে দিবে? সময় মতো কে তোমাকে ওষুধ দিবে? বাবা, তুমি চলো না আমার সাথে। পাগলি মেয়ে আমার, এটা হয় নাকি আবার রে? তুই তোর একেবারেই চলে যাচ্ছিস না রে মা। মাঝে মাঝে তো তুই জামাইকে নিয়ে আসবি বেড়াতে, তাই না? এখন অনেক রাত হয়েছে, চলে যা মা। চলো টুনি, মন খারাপ করো না, আমি কালকেই তোমাকে আবার নিয়ে আসবো। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি। এরপর টুনি তার বাবাকে বিদায় জানিয়ে বিয়ের যৌতুকের দেওয়া গরুটি নিয়ে তার শ্বশুর বাড়ি চলে যায়। ওইদিকে টুনির শাশুড়ি বরণডালা সাজিয়ে বসে আছে। কিছুক্ষণ পর নতুন বউ আসার সাথে সাথেই সে তাদেরকে বরণ করে ঘরে তোলে, সাথে গরুটাকেও। বউ দেখে সুখী বলে, বাহ, ভারী মিষ্টি বউ তো। তোমাদের চোখ আছে বলতে হবে তো। সাথে এই গরুটা এনেছো কেন? হ্যাঁ, ওটা বউয়ের মা রেখে গেছে, তাই মায়ের স্মৃতি ধরে রাখতে গরুটাকে সাথে নিয়ে এসেছে বৌমা। বাবা, ভালোই তো। তো তোমরা তোমাদের বউকে ঘরে তুলে নিয়ে যাও, আমি বরং এবার আসি। এরপর সুখী পায়রা সেখান থেকে চলে যায়। নতুন বউকে দেখে মিনু আর টোনার দিন ভালোই কাটছিল। একদিন তাদের গরুটি একটি বাচ্চা দেয়, আর এতে করে টুনির কপালও খুলে যায়। বৌমা, একটা কথা বলি শোনো, তোমার গাভীটার তো বাচ্চা হয়েছে, এখন অনেক দুধ দিবে গাভীটা। এই গাভীটার দুধ বিক্রি করে সব টাকাগুলো সংসারে দিবে, কেমন? আর এখন থেকে সংসারটা তো তোমারই, তাই না? আচ্ছা ঠিক আছে মা। এরপর থেকে টুনি গাভীর দুধ দহন করত আর সেগুলো বিক্রি করে দিত। একদিন টোনা তার বউ আর মাকে ডেকে বলে, মা, আমাকে ব্যবসার কাজে কিছুদিনের জন্য বাহিরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে রে বাবা, সাবধানে যাস। এরপর টোনা টুনি ঘরে চলে যায়। এরপর টুনি টোনাকে বলে, এই তো মাত্র কদিন হলো বিয়ে করেছো, এখনই তোমাকে বাইরে যেতে হবে? টুনি, আমার যাওয়াটা খুব প্রয়োজন, নয়তো ব্যবসার অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি মন খারাপ করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, বুঝেছো? আচ্ছা ঠিক আছে টোনা, সাবধানে যেও। এরপর টোনা শহরে চলে যায় আর বাড়িতে টুনি আর মিনু থাকে। টুনি তার গরুর দুধ বিক্রি করে অনেক টাকা পেত আর সেই টাকা তার শাশুড়িকে দিত। এসব দেখে মিনুর লোভ আরো বেড়ে যায়। এভাবেই বেশ কিছুদিন যাচ্ছিল। গরুর বাচ্চাটাকে মিনু টাকার লোভে বিক্রি করে দেয়। এইদিকে বাচ্চা ছাড়া গাভী দুধ দেওয়া বন্ধ করে দেয়। এরপর একদিন, বৌমা, তোমার এই গাভীটা দুধ দেওয়া বন্ধ করলো কেন বলো তো?
মা, আপনি যে গাভীর বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছেন, এর জন্যই গাভী দুধ দিচ্ছে না। এখন আমার গাভীর দুধ পেতে চাইলে আপনাকে পরবর্তী বাচ্চার জন্য অপেক্ষা করতে হবে। টুনির এসব কথায় মিনু রাগ করে চুপ করে থাকে। এরপর যখন টুনি ঘরে যায় তখন মিনু গাভীটাকে খুব মারে। মারতে মারতে শরীর ক্ষত বিক্ষত করে দেয় আর বলতে থাকে, তুই আমাকে দুধ দিবি না আর আমি তোকে খেতে দিব? কখনোই না। আজ থেকে আমার বাড়ির খাবার তোর জন্য বন্ধ। তোর মালকিন তোকে কোথা থেকে খাবার এনে খাওয়ায় সেটা আমি মাথায় রাখি না। এই বলে মিনু গাভীর সামনে থেকে খাবারগুলো নিয়ে চলে যায়। এরপর টুনিকে ডেকে বলে, টুনি, তোমার গাভীর খাওয়া আজ থেকে বন্ধ। যতদিন পর্যন্ত না ও দুধ দিচ্ছে ততদিন পর্যন্ত আমার বাড়ির দানা একটাও গাভীর মুখে উঠবে না, এই বলে দিলাম। আর তোমার গাভীকে তুমি কি খাওয়াবে সেটা তোমার ব্যাপার বৌমা। আর আমার সামন থেকে তোমার এই গাভীকে সরিয়ে নিয়ে যাও তো। এত এত গোবর আমি আর দেখতে পাচ্ছি না। মা, ও মা, আপনার কি এসব করা ঠিক হচ্ছে? ও তো একটা নিষ্পাপ প্রাণী, ওর উপর এতটা কঠোর হবেন না মা। ওর উপর কঠোর হওয়া ঠিক হচ্ছে না মা। কি বললে বৌমা? তুমি এখন আমাকে ঠিক বল শিখাবে নাকি? হ্যাঁ, এত বড় সাহস তোমার? এতই যেমন গাভীর উপর ধরো, তো যাও ওর সাথে গিয়ে তুমিও থাকো, বুঝেছো? এরপর মিনু গাভী সহ টুনিকে আলাদা করে দেয়। আর টুনি মনে মনে ভাবতে থাকে, টোনাও তো বাড়িতে নেই আমাকে সাহায্য করার জন্য। মা তো আমাকে আলাদা করে দিল। এখন আমাকে নিজের রাস্তা নিজেকেই ভেবে নিতে হবে। আমি বরং গরুর গোবরগুলোকে কাজে লাগাই। এরপর টুনি তার গাভীর যে গোবরগুলো হয় সেগুলো সংগ্রহ করে বড় একটা গর্তে রাখে। সেখান থেকে প্রক্রিয়াজাত করে বায়োগ্যাস উৎপন্ন করে। সেই গ্যাস আশেপাশে সাপ্লাই দিয়ে অনেক টাকা পায়। আমি তো একটা কাজে সফল হলাম। এখন তো আমার আর গাভীর জন্য খাবারের চিন্তা করতে হবে না। আমি গাভীর জন্য খাবার কিনতে পারবো। আমার গাভী তো অনেক গোবর দেয়, আমি সেগুলো দিয়ে জৈব সার বানানোর চেষ্টা করব। তারপর সেগুলো বাজারে বিক্রি করে দিব। টুনি তার পরিকল্পনা মাফিক গোবর দিয়ে জৈব সার তৈরি করে আর সেগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগার করতে থাকে। হঠাৎ টুনির মাথায় একটা বুদ্ধি আসে। আমার তো এখন বেশ টাকা হয়েছে। এই টাকাগুলো দিয়ে আমি আরো কিছু গাভী কিনে সেগুলোর গোবর দিয়ে গ্যাস সারে পরিণত করব আর সেগুলো ব্যবহার করব। আর যখন বাচ্চা দেবে তখন দুধগুলো বিক্রি করব। আর বাচ্চা বড় হলে সেগুলো বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারবো। এরপর টুনি তার পরিকল্পনা মাফিক সব কাজ করে ফেলে। ওইদিকে মিনু এসব দেখে আর ভাবে, এই মেয়ে তো মনে হচ্ছে টাকার কুয়ো বানিয়ে ফেলেছে। একে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া একদম উচিত হয়নি। ইস, এত বড় ভুল আমি কি করে করলাম? এ উপরওয়ালা, আমি এখন কি করব? আমি বরং এক কাজ করি, টোনা ফিরে আসার আগেই টুনির কাছে ক্ষমা চেয়ে নেই, নয়তো টোনা বুঝতে পারলে অনেক কষ্ট পাবে। এরপর মিনু টুনির কাছে যায় আর টুনিকে বলে, মা টুনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি মা, আর বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছি। তুমি এখন বাড়ি ফিরে চলো মা। কি মা, আপনি ক্ষমা চাইছেন কেন? মায়ের হাত থাকে সন্তানের মাথায় আশীর্বাদ করার জন্য, পায়ে নয় মা। আপনার উপর আমার কোনো অভিযোগ নেই মা। আপনি আমার বাড়িতে চলে আসুন। আপনার ছেলে ফিরে এলে আমরা একসাথে 3 জন থাকবো। আচ্ছা ঠিক আছে বৌমা। এইভাবে বেশ কিছুদিন কেটে যায় আর একদিন টোনাও ফিরে আসে আর টুনির এত উন্নতি দেখে অবাক হয়ে যায়। সত্যি টুনি, তুমি আমার যোগ্য বউ। হ্যাঁ রে বাবা, বৌমা হলো আমাদের ঘরের লক্ষ্মী। এরপর থেকে তারা 3 জন মিলে একই সাথে একই বাড়িতে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। রূপপুর জঙ্গলে এক টোনা আর টুনি বাস করত। টোনা কোনো রকমে দিনমজুরের কাজ করে তার সংসার চালাতো।
একদিন টুনি তার বাবার বাড়ি থেকে একটি আমের চারা নিয়ে আসে। টোনা, এই চারাটা আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। আমি ভাবছি এই চারাটা উঠোনের এক কোণে লাগিয়ে এর অনেক যত্ন করব। তোমার যা ভালো মনে হয় টুনি, তুমি তাই করো। তুমি তো জানোই তোমার খুশিতেই আমার খুশি। আচ্ছা ঠিক আছে টোনা। এরপর টুনি তার আমের চারাটা উঠোনের এক কোণে লাগিয়ে দেয়। এরপর থেকে সারা দিন টুনি ওই আম গাছটির যত্ন করতে থাকে। এভাবেই এক দু একটা করে দিন পার হতে থাকে। আর ছোট্ট আম গাছটাও দিন দিন বড় হতে থাকে। আম গাছ, তুই একটা করে দিন পাড়ি দিয়ে বড় হচ্ছিস, আর আমি যেন তোর মাঝে আমার নতুন প্রাণ দেখতে পাচ্ছি। তখনই টোনা বাড়িতে ফিরে আসে। আর টুনিকে একা একা কথা বলতে দেখে টোনা বলে, কি গো টুনি, এখানে একা একা কি বিড়বিড় করছো? টুতে টুতে ধরলো নাকি তোমাকে? না গো, তা নয়। দেখোই না, এই আম গাছটা যত বড় হচ্ছে আমি আমার মনের ভিতর ততই প্রশান্তি পাচ্ছি। মনে হচ্ছে এই আম গাছের সাথে আমার নিবিড় সম্পর্ক আছে। বুঝতে পেরেছি, তাহলে এই আম গাছই তোমার মাথা খেয়েছে। আচ্ছা, ওসব এখন বাদ দাও তো, আমাকে জলদি খেতে দাও, আমার বড্ড ক্ষুধা লেগেছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর টুনি টোনাকে খেতে দেয়। এরপর খাওয়া শেষে টোনা নিজের কাজে চলে যায়। তারপর টুনি আবার তার আম গাছের কাছে যায়। ও আম গাছ, কেমন আছো তুমি? তোমার মনটা বুঝি খুব খারাপ? টুনির কথা শেষ হতে না হতেই আম গাছটি কথা বলে ওঠে। হ্যাঁ গো, আমার মন খারাপ। ও মা, তুমি কথা বলতে পারো? তা তোমার মনটা কেন খারাপ গো? হ্যাঁ গো, আমি কথা বলতে পারি। আমার মন খারাপ কেন শুনবে? শোনো তবে। তোমার মা যখন বেঁচে ছিল তখন বীজ হিসেবে আমাকে ঘরের পাশে রোপণ করেছিল, কিন্তু অতিরিক্ত রোদ বৃষ্টির কারণে আমি বীজ থেকে বেড়ে উঠতে পারিনি। কিন্তু তোমার মা মারা যাবার পর আমি ধীরে ধীরে বড় হতে থাকি। তোমার মা আমাকে রোপণ করে বলেছিল, আমি তো আমার মেয়েটিকে কিচ্ছু দিতে পারিনি, আমি এই আম গাছটা আমার ছোট্ট মেয়েটাকে দিব। এত কথা লুকিয়েছিল আম গাছ তোমার কাছে। জানো তো, তোমাকে যখন প্রথম তুলে নিয়ে এলাম তখন আমার মায়ের কথা খুব মনে পড়েছিল। তুমি আমার মায়ের হাতে স্মৃতি বলে হয়তো এমনটা লেগেছিল। হ্যাঁ গো মা, আমি তোমার কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। কিন্তু আমার অনেক যত্ন করবে, আমাকে একদম দূরে ঠেলে দিবে না, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি আমার মায়ের হাতে স্মৃতি হওয়ার কারণে আমি তোমাকে এখন থেকে গাছমা বলেই থাকবো। তুমি কি তাতে রাগ করবে? রাগ করবো কেন পাগলি মেয়ে? তুমি আমাকে মা বলে ডাকলে আমি অনেক খুশি হব জানো। এরপর থেকে টুনি আম গাছকে গাছমাতা বলেই ডাকতে থাকে। ওদিকে দেখতে দেখতে অনেকগুলো দিন পেরিয়ে যায় আর ছোট্ট আম গাছ অনেক বড় হয়ে যায়। এরপর আম গাছ ফুল দেয় আর ফুল থেকে অনেকগুলো ফল হয়। আর এত ফল হয় যে সেগুলো টুনি আর টুনা বিক্রি করে অনেক টাকা লাভ করে। তবুও টুনি, তোমার এই আম গাছটা তো দেখছি আমাদের ভাগ্যের সহায়, আমাদের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। হ্যাঁ গো, ভাবছি যতগুলো টাকা জমিয়েছে সেগুলো দিয়ে সুন্দর একটা বাড়ি বানাবো। আচ্ছা ঠিক আছে টুনি, তাই হবে। এরপর টোনা আর টুনি তাদের জমানো টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি বানায়। এদিকে গাছে টুকিটাকি যেগুলো আম আছে সেগুলো বিক্রি করে তাদের সংসার চালায়। এত তাড়াতাড়ি বড়লোক হওয়াতে বিষয়টা কালু কাকের নজরে পড়ে। আর কালু মনে মনে ভাবে, এই টোনা আম বিক্রি করে এত তাড়াতাড়ি এত বড়লোক হয়ে গেল। ইস, আমার যদি এমন একটা আম গাছ থাকতো তাহলে আমিও অনেক বড়লোক হয়ে যেতাম। কালু এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দেয়। এদিকে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। আম গাছ দিন দিন বৃদ্ধ হয়ে যায় ও আম দেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলে। গাছমা, তোমার তো অনেক বয়স হয়েছে, তাই তোমার দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে, তাই না গো?
না পাগলি মেয়ে, আমার দাঁড়িয়ে থাকতে কোনো কষ্ট হয় না। শুধু এটা ভেবেই কষ্ট হয় যে তোমাদের আমি আর আম দিতে পারবো না, আর তোমরা আম বিক্রিও করতে পারবে না। তোমরা গরিব হয়েই থাকবে, এজন্য খুব কষ্ট হয়। এতে আমার কোনো দুঃখ নেই গাছমাতা, তুমি শুধু বেঁচে থাকো, আমি তাতেই অনেক খুশি। টুনি আর গাছ এভাবেই গল্প করছিল। এদিকে কালুর মাথায় এক শয়তানি বুদ্ধি চলে আসে। আমি যদি এই টুনির আম গাছটিকে মেরে কেটে অল্প দামে কাঠগুলো কিনে নিতে পারি, এরপর সেগুলো বেশি দামে বিক্রি করি, তাহলে আমার অনেক টাকা লাভ হবে। এর জন্য আমাকে টোনার মাথাটা খেতে হবে। টোনার মাথায় এমন কুবুদ্ধি দেব না, দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে কালু টোনার কাছে যায় আর টোনাকে গিয়ে বলে, আরে টোনা দাদা, শুনলাম তোমাদের আম গাছটা নাকি বৃদ্ধ হয়ে গেছে, এখন আর আম দিতে পারছে না। আমি বলি কি, তুমি গাছটাকে কেটে বিক্রি করে দাও, আর বিক্রি করলে কাঠের জন্য বেশ টাকা পাবে। আর এভাবে বৃদ্ধ আম গাছটাকে ফেলে কি লাভ বলো? কোনো তো লাভ হচ্ছে না, ও তো কোনোদিন আমও দিতে পারবে না। বেকার বেকার জায়গাটা দখল করে রাখছে। এর থেকে তুমি ওই গাছটাকে বেচে দিলে কাঠগুলোর জন্য অন্তত কিছু টাকা পেতে পারো। এটা তুমি ঠিক কথা বলেছো কালু দাদা, আমি আজকেই বাড়িতে গিয়ে গাছটাকে কেটে ফেলবো। এই বলে টোনা বাড়িতে ফিরে যায়। টোনা টুনিকে বলে, টুনি, আমাদের বৃদ্ধ আম গাছটাকে কেটে ফেলি। এখন এটা তো আমাদের কোনো কাজেই আসছে না, তাই না? শুধু শুধু গাছটাকে রেখে আর কি করি বলো? না না টোনা, এটা কখনো নয়। আমি এই বৃদ্ধ আম গাছটাকে কখনোই কাটতে পারবো না। তুমি কাটবে না তাতে কি হয়েছে? আমি ওকে কেটেই ছাড়বো। টোনা, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? একটা কথা শান্তভাবে শোনো। আমরা গাছটাকে কাটতে পারি না টোনা। ও যখন তরুণ ছিল, ওর আম বিক্রি করে আমরা কত লাভবান হয়েছি বলো। আজ ওর উপকারের কথা আমরা ভুলে যাব টোনা? আমরা যখন আম গাছ বৃদ্ধ হয়েছে বলে কাটতে চাচ্ছি, তেমনি আমরাও তো একদিন বৃদ্ধ হব। সেই দিনকে আমাদের সন্তানেরা আমাদের ফেলে দেবে বলো? আমরা তো তখন ছেলে মেয়েদের কাজে আসবো না। তাহলে কেন তুমি গাছটাকে কাটতে যাচ্ছ বলো? ও বৃদ্ধ হয়েছে বলে কি আমরা ওর সব দায় ছেড়ে ফেলে দিব? একদিন যে সে আমাদের কত উপকার করেছে, সে সবকিছু কি ভুলে যাবো টোনা? টুনির এমন কথা শুনে টোনার মন গলে যায়। টোনা আর তেমন কিছু বলে না। তখন আম গাছ টুনি আর টোনাকে ডাকে। এরপর তারা আম গাছের কাছে যায়। এরপর গাছ ওদের বলে, এই দেখো, আমার বীজ পড়ে এখানে নতুন চারা গজিয়েছে। এই চারা দিয়ে তোমরা আবারও তোমাদের ভাগ্য ফেরাতে পারো। হ্যাঁ গাছমা, তুমি একদম ঠিক বলেছো। আমরা তোমার এই ছোট্ট চারা গাছের অনেক যত্ন করব, আর একে আমরা বড় করে তুলবো। এরপর থেকে টোনা টুনি নতুন ছোট্ট চারা গাছের যত্ন নিতে থাকে। ধীরে ধীরে ছোট্ট আম গাছটা অনেক বড় হয়, আর সেই নতুন ছোট্ট আম গাছটার আম বিক্রি করে টোনা আর টুনি তাদের সংসার চালাতে থাকে। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। শিমুলপুর বনে টোনা তার স্ত্রী টুনি ও তার বৃদ্ধ বাবা রাজু টোনাকে নিয়ে থাকতো। টোনা ছিল অনেক অলস, সে কোনো ধরনের পরিশ্রমী কাজ করতে পারতো না। টোনা সারাদিন শুয়ে বসে দিন কাটাচ্ছিল। টোনার বাবা অসুস্থ হয়ে পড়ছিল দিন দিন। একদিন রাজু টোনা টুনিকে ডেকে বলে, বৌমা, টোনা কোথায়? হ্যাঁ বাবা বলুন, কিছু লাগবে আপনার? জল দেব আপনাকে? না মা, আমার কিছু লাগবে না। আসলে মা, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। আমার এই অলস ছেলেকে ঠিক করতে করতে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, কিন্তু আমি আমার এই অপদার্থ ছেলেকে ঠিক করতে পারিনি। আমার মনে হয় আমি বেশি দিন আর বাঁচবো না। এখন আমার মনে হচ্ছে আমার ছেলের ঘাড়ে কোনো অলস ভূত ভর করেছে। এখন ওর মাথার ভূত ছাড়ানোর দায়িত্ব তোমার মা। মা,
তুমি আমাকে কথা দাও তুমি আমার ছেলেকে পরিশ্রমী করে তুলবে। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যথাসাধ্য চেষ্টা করব ওনাকে পরিশ্রমী বানানোর। যাক বাবা, বাঁচলাম। এখন আমি শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, আর বেশ কিছুদিন পর টোনার বাবা অসুস্থ হয়ে যায় আর মারা যায়। আর টোনার বাবার ইচ্ছে মতো টুনি কাজ করতে থাকে। একদিন টুনি ভাবে, আমি কিভাবে টোনাকে পরিশ্রমী করতে পারবো? আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না। পেয়েছি, আমি যদি টোনাকে জমির কাজে সাহায্য করি তাহলে নিশ্চয়ই টোনা আমার কাজে সাহায্য করতে আগ্রহী হবে। যাই, গিয়ে টোনাকে ঘুম থেকে ডেকে তুলি। এই বলে টুনি টোনাকে ঘুম থেকে জাগাতে চলে যায়। টোনা, এই টোনা, তুমি আর কত ঘুমাবে বলো তো? এখন ঘুম থেকে ওঠো, মাঠে কাজে যেতে হবে। এত সকাল সকাল ডাকছো কেন বলো তো? এতদিন বাবার জন্য ঠিকমতো শান্তিতে ঘুমাতে পারিনি, আর এখন তুমি শুরু করে দিয়েছো। আমি আর একটু ঘুমাবো টুনি। টোনা, ওঠো না টোনা, তোমার জন্য একটা সুখবর আছে। যদি সুখবরটা শুনতে চাও তাহলে তাড়াতাড়ি উঠে পড়ো। এই আমি উঠেছি, এবার বলো কি সুখবর? আজ থেকে আমিও তোমার সাথে জমিতে যাব আর তোমার সাথে কাজ করব। চলো এবার টোনা। এরপর থেকে টুনি টোনার সাথে জমিতে কাজ করতে শুরু করে। টুনি প্রতিদিন সকালবেলা টোনাকে নিয়ে জমিতে কাজ করতে যেত, কিন্তু সামান্য কাজ করার পরই টোনা বিরক্ত হয়ে যেত আর সেখানেই ঘুমিয়ে পড়তো। আর বেচারি টুনি একাই পরিশ্রম করত। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি আবারও ভাবতে থাকে, না না, টোনাকে তো কিছুতেই পরিশ্রমী করা যাচ্ছে না। ভেবেছিলাম একসাথে কাজ করলে টোনার হয়তো কাজে আগ্রহ বাড়বে, কিন্তু এতেও তো কোনো লাভ হচ্ছে না। আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে। টুনি ভাবতে থাকে যে কিভাবে টোনার অবস্থার উন্নতি করা যায়। একদিন বনের রাজা সেনাপতি ঘোষণা দেয়, শোনো শোনো শোনো, জঙ্গলের সব প্রজারা, আগামীকাল রাজা বিনামূল্যে সবাইকে ফসলের বীজ দেবে। আগামীকাল রাজপ্রাসাদে গিয়ে সবাই বিনামূল্যে ফসলের বীজ নিয়ে আসবেন। টুনি এই ঘোষণা শুনে টোনার কাছে যায়। টোনা, টোনা শুনছো? আগামীকাল রাজা মশাই সব কৃষকদের ফসলের বীজ বিনামূল্যে দেবেন। সত্যি বলছো? বিনামূল্যে নাকি আবার কোনো টাকা নেবে? না না, কোনো টাকা নেবে না, একদম ফ্রিতে বীজ দেবে। বিনামূল্যে ফসলের বীজ দেওয়ার কথা শুনে টোনার চোখে মুখে খুশির রেওয়াজ দেখা যায়, আর টুনি সেটা খেয়াল করে। পরের দিন সকালবেলা টোনা বীজ নেওয়ার আনন্দে ঘুম থেকে ওঠে। কি ব্যাপার টোনা, আজকে সূর্য কোন দিকে উঠেছে যে তুমি এত সকালে ঘুম থেকে উঠেছো? টুনি, তোমার কি মনে নেই যে আজকে রাজামশাই বিনামূল্যে ফসলের বীজ দেবে? আমি বীজ নিতে গেলাম। আরে, হাত মুখ ধুয়ে তো যাও, আর এত সকালে তো মনে হয় কেউ আসেনি। কিন্তু টোনা টুনির কোনো কথা না শুনেই বীজ নিতে চলে যায়। টোনার বিনামূল্যে বীজ নেওয়ার কথা শুনে টুনির মাথায় একটি বুদ্ধি আসে। বেশ কিছুক্ষণ পর টোনা অনেকগুলো ফসলের বীজ নিয়ে বাড়িতে আসে। টুনি দেখো, কতগুলো বীজ বিনামূল্যে দিয়েছে। আজকে আমি অনেক খুশি হয়েছি টুনি। টুনি, তুমি জানো আমি বীজ নেওয়ার জন্য সবার প্রথমেই দাঁড়িয়েছিলাম। টুনি টোনার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনে আর মনে মনে বলে, টোনার এই খুশিটা আমাকে কাজে লাগাতে হবে, তবেই টোনার অলসতা দূর করা যাবে। পরের দিন টুনি টোনাকে বলে, টোনা জানো, রাজামশাই আজকে আবারও ঘোষণা দিয়েছে। কি ঘোষণা দিয়েছে টুনি? রাজামশাই কি আবারও ফ্রিতে বীজ দেবে নাকি অন্য কিছু? না না, রাজামশাই এবার ফ্রিতে বীজ দেবে না, এবার গরু দেবে। কি বলছো কি? এটা তো আরো অনেক ভালো খবর টুনি। কবে দেবে বলো বলো, আর কোন জায়গায় দিবে বলো? জানো টোনা, গরু পাওয়া এত সহজ নয়। রাজামশাই ঘোষণা দিয়েছে যে যে কৃষক আগামী 3 মাসে সবচেয়ে ভালো ফসল ফলাতে পারবে তাকেই গরু দেবে। ও, এই ব্যাপার। এটা তো খুব সহজ কাজ। আমি রাজামশাইয়ের গরু জিতবই জিতবো। এটা সহজ কাজ নয় টোনা, ভালো করে ফসল না ফলালে তো গরু পাওয়া যাবে না। আর তুমি তো কোনো কাজ করতেই চাও না, তাহলে আমরা কিভাবে গরু পাবো বলো তো?
আমি আজ থেকে প্রচুর পরিশ্রম করব আর গরু জয় করবই করব। তুমি দেখো টুনি, একবার এত কষ্ট করে ফসল ফলালে আমি তো ভালো গরু পাবো, সেটা আমার ভাবতে তো ভীষণ খুশি লাগছে। তারপর থেকে টোনা প্রতিদিন তার জমিতে কাজ করতে থাকে। টোনা জমিতে হাল চাষ করে, পানি দেয় আর সব একাই করতে থাকে। নিয়মিত সে প্রতিদিন জমির পরিচর্যা করত। ধীরে ধীরে টোনার জমি ফসলে ভরে ওঠে। একদিন টোনা আর টুনি ওদের জমির পাশে দাঁড়িয়ে কথা বলছিল। টুনি দেখো, আমাদের জমিতে কত সুন্দর সুন্দর সোনালী ধান ফলেছে, এখন শুধু ধানগুলো পাকার অপেক্ষা। টোনা, সারা বনে সবার থেকে আমাদের ফসল সব থেকে ভালো হয়েছে, তার মানে তুমি হবে রাজামশাইয়ের গরু বিক্রেতা। টুনি, আমি ভাবছি কি আমাদের এসব ফসল আমি শ্রমিক দিয়ে কাটাবো, এত সব ফসল আমি একাই তো কাটতে পারবো না। টোনার এমন কথা শুনে টুনি মনে মনে বলে, বুঝেছি, তোমার ঘাড়ে আবারও আলসেমির ভূত চেপেছে। তোমার ভূত তাড়ানোর বুদ্ধিও আমার জানা আছে। কি হলো টুনি, কি ভাবছো? কিছু বলছো না যে? আমার কথার উত্তর দাও। তুমি শ্রমিক দিয়ে ফসল কাটাবে তো বেশ, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি তো আর রাজামশাইয়ের গরু জিতবে না, কারণ রাজামশাই যে শর্ত দিয়েছে নিজের জমির কাজ নিজেকেই করতে হবে। এখন তুমি ভাবো তুমি কি করবে। না না, এত দূর এসে আমি বিনামূল্যের গরুটা হাতছাড়া করতে পারবো না, আমি নিজেই কাটবো আমার ফসল। এরপর থেকে টোনা তার পরিশ্রম অব্যাহত রাখে। বেশ কিছুদিন পর ফসল পাকার পর টোনা তা নিজেই কাটে এবং নিজেই মাড়াই ঝাড়াই করতে থাকে। টুনি দেখো দেখো, আমাদের অনেক ফসল ফলেছে, এবার আমাকে বলো তো গরু নিতে আমাকে কোথায় যেতে হবে? তোমাকে গরু নিতে যেতে হবে না টোনা, রাজামশাইয়ের লোক নিজেরাই আসবে তোমার কাছে গরু নিয়ে। পরের দিন কবুতর টুনির বাড়িতে আসে আর 1,00,000 টাকা নগদ দিয়ে সব ফসল নিয়ে যায়। আর টুনি ওই টাকা থেকে 2টো গরু নিয়ে আসে। এই দেখো, রাজামশাইয়ের লোক তোমার জন্য গরু পাঠিয়েছে। কি মজা কি মজা, এত বড় বড় গরু, তাও আবার ফ্রিতে, আমার তো ভাবতেই ভীষণ খুশি লাগছে। এগুলো তোমার টাকার গরু, আর এই নাও 50,000 টাকা। এগুলো আমার টাকার গরু মানে? আমাকে আবার এত টাকা দিচ্ছ? কি ব্যাপার টুনি, ব্যাপারটা আমাকে খুলে বলো তো শুনি। আসলে টোনা, রাজামশাই আমাদেরকে বিনামূল্যে কোনো গরু দিতে চায়নি। এটা আমি বুদ্ধি করে তোমাকে বলেছিলাম যাতে তুমি পরিশ্রমী হও, আর এতগুলো টাকা সব তোমার পরিশ্রমের ফল। এবার বুঝলে তো টোনা, পরিশ্রমের ফল মিষ্টি হয়। টোনা এতগুলো টাকা কখনো দেখেনি, তাই সে টুনির ওপর খুব খুশি হয় আর বলে, সত্যি টুনি, আমি এটা আগে কখনো বুঝিনি। বাবা সবসময় ঠিকই বলতেন তুমি খুবই বুদ্ধিমতী। আজ তোমার বুদ্ধির জন্যই আমি এতগুলো টাকা দেখতে পেলাম। এখন থেকে আমি আর কোনো অলসতা করব না, আমি অনেক পরিশ্রমী হব আর অনেক ধনীও হব টুনি। টুনির বুদ্ধিমত্তার কারণে টোনা অলস থেকে পরিশ্রমীতে পরিণত হয় আর ওরা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, বুদ্ধি দিয়ে সবকিছু জয় করা যায়, আর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম করলে সুখ আসবেই। আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর মেরো না, বড্ড লাগছে, দয়া করে ছেড়ে দাও আমাদের, আর কোনো ভুল করবো না আমরা, দয়া করে ছেড়ে দাও, বড্ড লাগছে আমাদের। এসব কথা বলে টুনটুনার টুকি অনেক কাঁদতে থাকে। টুনটুনার টুকি অনাথ 2 বোন, কিন্তু তারা দুজন হিমছড়ি বনে তাদের সৎমায়ের সাথে বাস করত। মিনু টুনটুনির বড় একটা খাবারের হোটেল ছিল। সেই হোটেলে টুনটুনার টুকি সারা দিন কাজ করত, অথচ তাদের দুবেলা ঠিকমতো খাবারও জুটতো না। এখন তোদের খুব লাগছে তাই না? হোটেলে মাত্র কয়েকটা পাখি আসে, তাদেরকেই তোরা ঠিকমতো পরিবেশন করতে পারিস না, সময় মতো বাসনগুলো মেজে দিতে পারিস না, তবে কি তোদের আমি এখানে এমনি এমনি রেখেছি নাকি? হ্যাঁ মা, তুমি এভাবে বলছো কেন? আমরা তো ছোট, আমরা তো তবুও তোমার হোটেলে সব কাজ করে দেই, অথচ তুমি আমাদের ঠিক মতো খেতেও দাও না। তোমার যদি এতই কাজের ভেজাল হয়, তবে তুমি তো একটা কাজের লোক নিতে পারো, বলো।
তাই বলে কি তোরা কাজ ফেলে রেখে হোটেলের খাবার চুরি করে খাবি? আর কাজের লোক রাখবো মানেটা কি? হ্যাঁ, তোরা দু বোন থাকতে আমি কেন কাজের লোক রাখবো? আমার কি পয়সা বেশি হয়েছে? হ্যাঁ, কাজের লোক যদি নিতেই হয় তবে তোদের দুটোকে তাড়িয়ে তারপর নেব। তোরা বুঝতে পেরেছিস আমার কথা? না মা, তুমি আমাদের তাড়িয়ে দিও না। এই টুকি, চুপ কর তো, একদম কথা বলবি না। মা যদি আমাদের তাড়িয়ে দেয় তবে আমরা কোথায় যাব বল? তুই জানিস না আমরা অনাথ, আমাদের যাওয়ার মতো যে কোনো জায়গা নেই রে। এই তো তোরা আমার কথা বুঝতে পেরেছিস। আমি যা বলবো তোদের দুজনকে তাই শুনতে হবে, নয়তো এখানে তোদের আর কোনো জায়গা হবে না, এই আমি বলে দিলাম। এখন যা, সবগুলো বাসন মেজে নে তো। এ কথা বলে মিনু সেখান থেকে চলে যায়। টুনটুন আর টুনি কাঁদতে কাঁদতে কলপারে চলে যায় আর দুজনে বাসন মাজতে থাকে। এভাবে দুই বোনের দিন কাটছিল। এই টুকি, এই কি করছিস রে? মা কিন্তু চলে এলো বলে। একদম খাবার চুরি করতে যাস না, মা জানতে পারলে কপালে অনেক দুঃখ আছে কিন্তু। তুই আমাকে আটকাস না রে দিদি, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। এত ক্ষুধা নিয়ে আমি আর কাজ করতে পারছি না। মাকে তো আমি আশেপাশে দেখতে পাচ্ছি না রে। মা আসার আগে আমি একটু খেয়ে নিই রে দিদি। এরপর টুকি চুপি চুপি খাবার খেতে ধরে। তখনই সেখানে মিনু টুনটুনি চলে আসে। তোদের তো সাহস কম নয় রে টুকি, দুদিন আগেও তোদেরকে আমি এত মারলাম, তাও তোদের শিক্ষা হয়নি? তুই আজ আবার খাবার চুরি করে খাচ্ছিস? না, আজ তোকে একটা উপযুক্ত শিক্ষা আমি দিবই দিব। এ কথা বলে মিনু টুনটুনি টুকিকে অনেক মারে আর লাথি দিয়ে বাসা থেকে বের করে দেয়। আজ সারাদিন এ বাড়িতে তোর কোনো স্থান হবে না, আর এ বাড়ির খাবারও তোর কপালে জুটবে না, আর তুই বাইরেই থাকবি। এ কথা বলে মিনু টুনটুনি বাসার গেট লাগিয়ে দেয় আর টুকি কাঁদতে কাঁদতে বাড়ির পেছনে চলে যায় আর একটা লিচু গাছের নিচে বসে বসে কাঁদতে থাকে। এ কি মেয়ে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে? আজও কি ওই শয়তান মহিলা তোমাকে মারধর করেছে নাকি? আরে আরে, এখানে কে কথা বলছে? আমার আশেপাশে তো আমি ছাড়া আর কেউ নেই। তবে কি দিন দুপুরে ভূত চলে এলো নাকি? না গো না, আমি কোনো ভূতচুত নই, আমি হলাম লিচু গাছ। আমি তোমার সাথে কথা বলছি। আসলে আমি একটা জাদুই গাছ, আমি কথা বলতে পারি, জাদু করতে পারি। তাকিয়ে দেখো একবার, তুমি আমার দিকে তাকাও। ও মা গো, সত্যি তো, আজকাল তো দেখছি গাছও কথা বলতে পারে। কিন্তু আমার মা যে আমাকে মেরেছে, এটা তোমাকে কে বললো? আমাকে কিছু বলতে হয় না, আমি সবটাই জানি। বললাম তো আমি একটা জাদুই লিচু গাছ। আর তোমার যে এখন খুব খিদে পেয়েছে আমি সেটাও জানি। দাঁড়াও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। এ কথা বলে লিচু গাছ জাদু করে কিছু মজার মজার খাবার নিয়ে আসে আর সেসব খাবার দেখে তো টুকির জিভে জল চলে আসে। আর টুকি কিছু না ভেবে খাবারগুলো খেয়ে নিজের খিদে মেটায় আর লিচু গাছের সাথে গল্প করে সারাটা দিন কাটিয়ে দেয়। সন্ধেবেলা টুনি খাবার নিয়ে লুকিয়ে লুকিয়ে টুকির কাছে যায়। তোকে কিছু করতে বারণ করলে তুই একদম শুনিস না কেন রে বোন? এখন দেখ তো, সারাটা দিন যে না খেয়ে থাকতে হলো। এই নে, আমি লুকিয়ে লুকিয়ে তোর জন্য একটু খাবার নিয়ে এসেছি। নে তো, এই খাবারটুকু খেয়ে নে তো দেখি। না দিদি, তুই ভুল ভাবছিস, আমি তো পেট ভরে খেয়েছি, আমার একটুও খিদে নেই। তুই এসব কি বলছিস বোন? তুই যে খিদে সহ্য করতে পারিস না সেটা তো আমি জানি, কিন্তু খিদের কারণে যে তোর মাথা খারাপ হবে সেটা তো কখনো ভাবিনি। কি সব ভুলভাল কথা বলছিস? এরপর টুকি জাদুর লিচু গাছের কথা টুনিকে খুলে বলে আর লিচু গাছ টুনির সাথেও কথা বলে। তোমাদের সাথে তো আমার আগে কোনো কথা হয়নি, তাই কোনো সাহায্য করতে পারিনি, তবে আজ তো তোমাদের সাথে আমার কথা হলো। আজকের পর থেকে আমি তোমাদেরকে সব রকম সমস্যা থেকে সাহায্য করার চেষ্টা করব। তোমাদের যখন যা দরকার আমার কাছ থেকে এসে নিয়ে যেও। এসব কথা শুনে টুনটুন আর টুকি ভীষণ খুশি হয় আর টুনটুন আর টুকি আবারও বাসায় চলে যায়। আর এরপর থেকে তারা দুই বোন মিনু টুনটুনির আর কোনো আশায় থাকে না। তাদের যা যা দরকার ছিল
সবকিছুই লিচু গাছের কাছ থেকে চেয়ে নিত। আর হঠাৎই একদিন লিচু গাছ টুনটুন আর টুকিকে ভালোবেসে সোনার হার উপহার দেয়। আর তাদের গলায় সোনার হার দেখে তো মিনু টুনটুনির চোখ কপালে উঠে যায়। সে কি কাণ্ড, তোদের দু বোনের গলায় সোনার হার এলো কোথা থেকে? হ্যাঁ, নিশ্চয়ই তোরা আমার টাকা চুরি করে এসব করেছিস, তাই না? আর তোদের চুরি করার স্বভাবটা তো অনেক আগে থেকেই। তাছাড়া কদিন থেকে তোদের হাবভাব আমার একদম ভালো ঠেকছিল না। এবার সত্যিটা বল, নয়তো তোদের মেরে পিঠের ছাল ছাড়িয়ে দেব বলে দিলাম। মিনু টুনটুনির কথায় ভয় পেয়ে টুনটুন আর টুকি সব সত্যিটা বলে দেয়। আর জাদুই লিচু গাছের কথা শুনে তো মিনু টুনটুনির ভীষণ লোভ হয়। আর মিনু টুনটুনি দেরি না করে লিচু গাছের কাছে যায়। এই তবে দুই বোনের লিচু গাছ। এই যে লিচু গাছ, এতদিন তো টুকি আর টুনটুনকে অনেক সাহায্য করেছো, অনেক কিছু দিয়ে, এটা আমি জেনে গেছি। এখন তুমি আমার মনোবাসনা পূরণ করো তো। জাদুই লিচু গাছ, আমার অনেক হিরে সোনাদানা চাই। আমি জানতাম তুই আমার লোভে পড়বি, আর আমি তো লোভীদেরকে কিচ্ছু দেই না। কি, তুই আমাকে তুই করে বললি? তবে আমিও তোকে তুই করে বলবো। তুই আমার মনোবাসনা পূরণ করবি না, তবে তোকে আমি এক্ষুনি কেটে ফেলবো। চুপ কর শয়তান মহিলা, তুই আমাকে কেটে ফেলবি? তার আগে আমি তোর কি হাল করি দেখ। আমি ভালোদের কাছে জাদুই গাছ হলেও লোভীদের কাছে রাক্ষসী গাছ। আর এবার তোকে আমি তোর পাপের শাস্তি দেব। এ কথা বলে লিচু গাছ হা করে তার মুখ থেকে আগুনের গোলা বের করে আর মিনু টুনটুনির গায়ে ছুঁড়ে মারে। আর সেই আগুনের গোলাতে পুড়ে মিনু টুনটুনি সেখানেই ছাই হয়ে যায়। আর এরপর থেকে টুনটুন আর টুকি সেই জাদুই লিচু গাছের সাহায্যে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।